তুই আজকে তাড়াতাড়ি লিখবি, ঠিক আছে? আমরা কারণ অনেকদিন ধরে দ্রাব্যতা পড়ছি, শেষ হচ্ছে না, একটু তাড়াতাড়ি লিখবাম। তো দ্রাব্যতা বেসিক্যালি দেখ, 100 গ্রাম দ্রাবকের মধ্যে, ঠিক আছে, যত গ্রাম দ্রবীভূত করলে যে কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায় ওটাকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়, ঠিক আছে, তাকে আমার দ্রাব্যতা বলে। তো আগে ডেফিনিশনটা লেখ, তারপর আমরা অঙ্ক করব, যখন অঙ্ক করবো এই চ্যাপ্টার থেকে আজকে চেষ্টা করব অঙ্ক করার, তো তখন আমরা আরো বুঝে যাব ভালো করে। তো লেখ, কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত করলে সম্পৃক্ত হয়, যত গ্রাম সংখ্যা হলো ওই উষ্ণতায় দ্রাবটির দ্রাব্যতা। তো নিচে লিখবি নির্দিষ্ট উষ্ণতা। এই উষ্ণতা কেন আমরা বারবার উষ্ণতা কথাটা কেন উল্লেখ করছি, তো সেটা আমাদের একটা কোশ্চেনে আসে যে কেন দ্রাব্যতায় আমরা উষ্ণতার কথাটা উল্লেখ করছি, কারণ আমরা দেখবো যে দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে। তো লিখবি সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর বাই ওই দ্রবণে দ্রাবকের ভর ইন্টু 100। তো দ্রাব্যতা কিন্তু একটা এককবিহীন রাশি, নিচে একটা স্টার দিয়ে লিখে রাখবি, দ্রাব্যতা হলো এককবিহীন রাশি। কেন এককবিহীন, তুই যদি একটু ভালো করে লক্ষ্য করিস, ওপরেও দেখ দ্রাবের ভর দিয়েছি, ভর মানে তোর গ্রাম বা কেজি, যে পদ্ধতিতে করছিস কিনা সেই পদ্ধতিতে হবে। সিমিলারলি নিচেও দেখ দ্রাবকের ভর নিয়েছি, তো দ্রাবকের ভর গ্রাম বা কেজি, তাতে আমরা অ্যাপ্লাই করছি, তাহলে মানে ভর বাই ভর কেটে যাচ্ছে, তাই এককবিহীন। লিখে ফেল। এবার লেখা হয়ে গেলে নেক্সট কোশ্চেন হেডিং করবি, আজকে বললাম একটু তাড়াতাড়ি লেখ। নেক্সট কোশ্চেন হেডিং করবি, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয় কেন। নেক্সট কোশ্চেন হেডিং কর, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয় কেন। তাহলে আমরা দ্রাব্যতা ব্যাপারটা আমি আরেকবার বলে দিচ্ছি, কারণ অনেকেই পরে এখন আসছিস, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। কি, ধর আমি 100 গ্রাম দ্রাবক নিয়েছি, তাতে মিনিমাম যত গ্রাম দ্রাবক, 100 গ্রাম দ্রাবকের মধ্যে, দ্রাবক মানে আজকে ধর তুই জলের মধ্যে চিনি গুলছিস, তাহলে জল হচ্ছে দ্রাবক, ঠিক আছে, যে 100 গ্রাম জলের মধ্যে কত গ্রাম চিনি গুললে সেটা একটা সম্পৃক্ত দ্রবণ দেবে। সম্পৃক্ত দ্রবণ মানে কি বলতো, সম্পৃক্ত আর অসম্পৃক্ত দ্রবণ দেখবি আমি পড়িয়েছিলাম, তা আমি একবার বলে দিচ্ছি। সম্পৃক্ত দ্রবণ মানে দ্রবণের প্রত্যেকটি অংশের ধর্ম সমান থাকবে, মানে প্রত্যেকটি অংশের ঘনত্ব, প্রত্যেকটি অংশে অণুর সংখ্যা, এগুলো যদি সমান থাকে, প্রত্যেকটি অংশে মানে দ্রবণের যেটুকুনি যে কোনো অংশে, তখন তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। তাহলে সম্পৃক্ত দ্রবণ যদি তৈরি করতে পারে, তাহলে ওই উষ্ণতায় ওটাকে দ্রাবটার দ্রাব্যতা বলছে। এবং সেটাই আমরা ম্যাথামেটিক্যাল ফর্মে দেখ নিচে লিখেছি, যে দ্রাব্যতা মানে হচ্ছে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100, ঠিক আছে। তো যাদের লেখা নেই পরে ভিডিও দেখে লিখে নিস, আজকে একটু বারবার বলছি তাড়াতাড়ি লিখতে হবে, কারণ আমি আজকে একটু সিলেবাসটা এগোতে চাই, একটু তাড়াতাড়ি। নেক্সট কোশ্চেন লেখ, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ থাকে কেন।
উল্লেখ থাকে কেন? দেখ, আমরা যে সংজ্ঞাটা লিখেছিলাম বা যখন আমরা ম্যাথামেটিক্যাল ফর্মটা লিখলাম তখনও একটা উষ্ণতার কথা আমরা বলেছি। কারণ দেখ, যে কোনো পদার্থের দ্রাব্যতা একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট হয়। মানে আজকে যদি আমি উষ্ণতার পরিবর্তন করি তাহলে দ্রাব্যতারও কিন্তু পরিবর্তন হয়। তাই সবসময় দেখবি যখনই দ্রাব্যতার আমার কথা বলা হচ্ছে তখনই আমার কি করা হবে, যে না উষ্ণতার কথা উল্লেখ করতে হবে। মানে এর পরবর্তীকালে আমরা যখন দ্রাব্যতা লেখ বলে কিছু জিনিস পড়বো, যেখানে উষ্ণতার সাথে বিভিন্ন পদার্থের দ্রাব্যতার জিনিস আমরা দেখব, তো সেখানে দেখবো কোনো কোনো পদার্থ, যেমন একটা সহজ উদাহরণ বলি, যেমন তোদেরকে বলি হচ্ছে NaCl। ঠিক আছে, NaCl বা চিনি, ভাব চিনি। চিনি হচ্ছে কি বলতো, যত তুই উষ্ণতা বাড়াবি তত তার দ্রাব্যতা বৃদ্ধি পাবে। মানে তুই তত বেশি বেশি করে চিনি মেশাতে পারিস, আর যত উষ্ণতা কম হবে তুই তত কম পরিমাণ চিনি মেশাতে পারিস। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। কিন্তু সবসময় যে উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধিই পাবে এর কোনো মানে নেই। যেমন আমরা ক্যালসিয়াম হাইড্রক্সাইড আমরা একটু পরে পড়বো, সেখানে আমরা আবার দেখবো কিন্তু উষ্ণতা বৃদ্ধি পেলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের আবার দ্রাব্যতা হ্রাস পায়। ঠিক আছে, তো এরকম বিভিন্ন চেঞ্জ হতে পারে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে, ওরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে সবসময় বৃদ্ধি হবে বা সবসময় হ্রাসই হবে। তো যাই হোক, মোট কথা পরিবর্তন হবে। তাই যেহেতু উষ্ণতা পরিবর্তন করলে দ্রাব্যতা পরিবর্তিত হয়, তাই আমরা সবসময় উষ্ণতার কথাটা উল্লেখ করা অত্যাবশ্যক। তো লেখ এর নিচে, কোনো পদার্থের দ্রাব্যতা একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট হয়। উষ্ণতা পরিবর্তন করলে দ্রাব্যতা পরিবর্তিত হয়। ফলে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ অত্যাবশ্যক। এই নামটা কি ভুলে গেছি, অশ্মির বোনকে যেন অরা, না তোর স্পেলিং কি করে উচ্চারণ করে তোর নামে? অরা তো না, আমি ভুল উচ্চারণ করছি? হ্যাঁ স্যার, অরাই। হ্যাঁ, তো বলবি কিন্তু তুই পরে ভর্তি হয়ে যদি অসুবিধা থাকলে। তুই কি দ্রাব্যতার ওই নোট গুলো দেখেছিলিস, ওই যা পাঠাতে হ্যাঁ বলেছি? স্যার, হ্যাঁ, হ্যাঁ ওখানে লিখেও নিয়েছি। মানে এমনি কি দ্রবণ কাকে বলে বুঝতে পেরেছিস তো? দ্রবণ কাকে বলে বুঝতে পারলে আজকে ক্লাস বুঝতে পারবে, অসুবিধা হবে না। মানে একটা হ্যাঁ দ্রাবক আর স্যার। দ্রাবক। ঠিক আছে, ঠিক আছে। তো দিদি আদৌ পড়াশোনা করছে না পরীক্ষা হয় না বলে নেচে বেড়াচ্ছে? পরীক্ষা হবে না বলে নেচে বেড়াচ্ছে। যাই হোক, ঠিক আছে, জেনে লিখে নে। দিয়ে নেক্সট হেডিং কর, দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। নেক্সট হেডিং হবে দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বা এইভাবেও লিখতে পারিস দ্রাব্যতার নির্ভরশীলতা। দ্রাব্যতার নির্ভরশীলতা এইভাবে হেডিং করে, এত বড় লিখতে হবে। দ্রাব্যতার নির্ভরশীলতা, তো দেখ কতগুলো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে এবং সেইগুলো আমরা আবার ডিটেলসে লিখব। ঠিক আছে, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে দ্রাবের প্রকৃতি। দ্রাব মানে কিন্তু আবার বোঝাচ্ছি, যেটা হচ্ছে আমরা মানে কম সংখ্যায় যেটা থাকে দ্রবণের মধ্যে, মানে জলের মধ্যে চিনি গুললে চিনিটা হচ্ছে দ্রাব। দেখ বলছে একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট দ্রাবকে বিভিন্ন দ্রাবে দ্রবীভূত হওয়ার ক্ষমতা বিভিন্ন। মানে আজকে ধর আমি 100 গ্রাম জল নিয়েছি আর বাইরে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রেখেছি, তো হয়তো আজকে কথার কথা বলছি, আমি 20 গ্রামই হবে এরকম না, হয়তো এখানে 20 গ্রাম লবণ মিশতে পারে, আবার 20 গ্রাম হয়তো চিনি মিশতে পারে। সরি, যদি চিনি মেশাতে যাস তখন দেখবি 30 গ্রাম মিশতে পারে। তাহলে আজকে যদি আমি মানে পদার্থটাই পরিবর্তন করে দিই, তাহলে দ্রাব্যতার ভ্যালু একই থাকবে, মানে দ্রাব্যতা আলাদা আলাদাভাবে চেঞ্জ হতে পারে, দ্রাবককে ধ্রুবক রেখেও এবং উষ্ণতা ধ্রুবক রেখেও। তাহলে দ্রাবের প্রকৃতি যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু দ্রাব্যতাও পরিবর্তিত হবে। কেন? বিভিন্ন দ্রাবের
দ্রবীভূত হবার ক্ষমতা বিভিন্ন প্রকারের, ঠিক আছে। তো একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট দ্রাবকে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বিভিন্ন দ্রাবের দ্রবীভূত হওয়ার ক্ষমতা আলাদা হয়। নাম্বার 2 পয়েন্টটা সেটা আমরা এতক্ষণ ধরে আলোচনাই করছি, সেটা হচ্ছে উষ্ণতা। যে উষ্ণতা যদি পরিবর্তিত হয় তাহলে তো অবশ্যই দ্রাব্যতা পরিবর্তিত হবে। এবার উষ্ণতা পরিবর্তনের সাথে দ্রাব্যতার পরিবর্তন কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা এক দুটো উদাহরণ তোদেরকে বলছিলাম, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কমবে, কিন্তু তুই যদি অন্যগুলো দেখিস তাদের ক্ষেত্রে আবার বৃদ্ধি পেতে পারে, যেমন চিনি টিনির ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা সেটাই আবার একটু লিখবো। সো নাম্বার 2 লেখ উষ্ণতা। তো লেখ বেশিরভাগ ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাস পেলে, কিন্তু এর ব্যতিক্রম আছে, বারবার বলছি এর ব্যতিক্রম আছে, অধিকাংশ ক্ষেত্রে এই জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, দ্রাব্যতা হ্রাস পায়, এবং এই ব্যতিক্রম নিয়ে আমরা করব। কিন্তু উষ্ণতা বৃদ্ধির সাথে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা হ্রাস পায়। গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা হ্রাস পায়, এটুকু লিখে রাখবি, তাহলেই হবে। নাম্বার 3 লিখবি হচ্ছে চাপ। নাম্বার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে চাপ, মানে বাইরের যে এক্সেস বায়ুমণ্ডলীয়, এক্সেস না মানে বায়ুমণ্ডলীয় যা এয়ার প্রেসার যেটাকে আমরা বলছি, ঠিক আছে। যে জেনারেলি যদি তুই উষ্ণতা স্থির রেখে কি করা হয়, উষ্ণতা স্থির রেখে তুই যদি চাপ বৃদ্ধি করিস তাহলে কি হবে, তরলের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা বেশি পায়। এই কারণেই কিন্তু দেখবি, ওই খেয়াল করেছিস কিনা জানি না, যে কোনো কোল্ড ড্রিঙ্কস এর যে বোতলগুলো, মানে যেগুলো সোডা ওয়াটার, সেখানে কি হয়, চাপ প্রয়োগ করে জলের মধ্যে প্রচুর পরিমাণে CO2 থাকে, তাই তো, কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে দ্রবীভূত করা থাকে। তাই যখনই তুই দেখবি কোল্ড ড্রিঙ্কস এর বোতলের ছিপিটা খুলছিস বা সোডা ওয়াটারের ছিপিটা খুলছিস, সেই কার্বন ডাই অক্সাইডের ওপর কি হচ্ছে বল, চাপ কমে যাচ্ছে। মানে তুই খুলে দিলি, তাহলে চাপ কমে গেল, তাহলে যেই চাপ কমে গেল তাহলে দ্রাব্যতা কমে যাবে কার্বন ডাই অক্সাইডের তরলের মধ্যে, এবং কার্বন ডাই অক্সাইডটা তখন কি হচ্ছে বল, বুদবুদ রূপে শব্দ সহ, মানে শব্দ করে বেরিয়ে আসছে, যেটা তোরা দেখবি অনেক সময়। এটা সোডা ওয়াটার যদি তোরা না দেখে থাকিস, সোডা ওয়াটার দেখবি সাদা কালারের হয়, তো সেটা যদি না দেখে থাকিস কোল্ড ড্রিঙ্কসও এটা দেখতে পাবি। বাট কোল্ড ড্রিঙ্কসে কি হয়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা খুব কম থাকে, তাই মানে যদি তুই ঝাঁকিয়ে নিস তাহলে হয়তো বেশি ব্যাপারটা ভালো করে দেখতে পাবি, কিন্তু সোডা ওয়াটার যেটা, সেটা এমনিই দেখা যায়, ঠিক আছে। তো সোডা ওয়াটার মানে মানুষজন খায় হচ্ছে, দেখবি প্ল্যানেটে ছোটখাটো দোকান আছে, দেখবি লেবুর জল টল বিক্রি হয়, ওখানে সোডা ওয়াটারও বিক্রি হয়। তো বেসিক্যালি ওটা হচ্ছে, ওখানে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড অতিরিক্ত চাপ দিয়ে তরলের মধ্যে দ্রবীভূত করা থাকে। তো ওটাই লেখ, যে নির্দিষ্ট উষ্ণতায় চাপ বৃদ্ধি করলে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়। কারো ভিডিও অন আছে, অফ কর।
বৃদ্ধি পায় এবং চাপ হ্রাস হলে দ্রাব্যতা হ্রাস পায়। তো প্যারা চেঞ্জ করে লিখতে পারিস এই কারণে সোডা ওয়াটারের ছিপি খোলা হলে উচ্চ চাপে দ্রবীভূত লিখে নিবি ঠিক করে, লিখতে না পারলে পরে ভিডিও দেখে লিখবি। উচ্চ চাপে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডে জলের দ্রাব্যতা হ্রাস পায় এবং এই কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে শব্দ সহ বেরিয়ে আসে। আচ্ছা, তোদেরকে একটা কথা বলি, এখন থেকে প্রত্যেক দিন যেদিন ক্লাস হবে সেদিন ক্লাসের নোট ক্লাস শেষের পর পিডিএফ করে জমা দিতে হবে অ্যাটেন্ডেন্সের জন্য, ঠিক আছে? আমি নোটগুলো দেখবো, যদি কোনো কারণে কোনো জায়গায় নোট লিখতে গিয়ে বাদ হয়ে যায়, হতেই পারে, হয়তো আজকে দাদা আমি তাড়াতাড়ি বলছি, হয়তো একটা জায়গায় আমি মুছে দিলাম, কিন্তু তুই বুঝে গেছিস, তাহলে আমি ভিডিও এখন থেকে প্রত্যেকদিন আবার ভিডিও দেওয়া হবে। মাঝখানে তো কদিন ভিডিও আমি দিচ্ছিলাম না, সবাই ক্লাস মোটামুটি করছিলিস বলে, তো ভিডিও দেখে আবার লিখে পিডিএফ করে সেই দিনকার রাতের মধ্যে জমা দিবি, ঠিক আছে? কারণ আমি খাতা চেক করব প্রত্যেকদিন, কারণ ওই মাসের শেষে খাতা চেক করতে গিয়ে অনেক পেজ হয়ে যাচ্ছে, অনেক সময় লাগছে, তো প্রত্যেকদিন চেক করে নিলে তাহলে অসুবিধা হবে। তাহলে কি আজকেরটা পাঠাতে হবে? হ্যাঁ, আজকেরটা আজকে পাঠাবি। বাংলা কথা তো এটাই বুঝি। দেখ, এরকম ছোটখাটো কোশ্চেন কিন্তু তোদের আসবে, যেমন একটা ছোট কোশ্চেন, আমি শুধু কোশ্চেনটা লিখে দিচ্ছি, তোরা বাড়িতে উত্তর খোঁজার চেষ্টা করবি, যে 1 কাপ জলে যদি চিনির দ্রাব্যতা, আমি লিখে দিচ্ছি কোশ্চেনটা, এটা লিখে নিয়ে নিচে একটা স্টার দিয়ে লেখ এবং উত্তর লেখার জন্য জায়গা ছেড়ে রাখ। যদি না খুঁজে পাস পরের দিন বলবি, লিখিয়ে দেবো, আগে খুঁজে দেখ, বা নিজেও লিখতে পারবি যে 1 কাপ জলে চিনির দ্রাব্যতা কলকাতা ও দার্জিলিং নিয়ে কি সমান? উত্তরটা আমি এমনি একটু বলে দিচ্ছি, অবভিয়াসলি সমান না, কারণ দেখ দার্জিলিং এর তুলনামূলক উষ্ণতা কম, কলকাতায় তুলনামূলক উষ্ণতা বেশি। তা আমরা জলে চিনি মানে হচ্ছে তরলে কঠিনের দ্রাব্যতা, তো তরলে কঠিনের দ্রাব্যতা সাধারণত উষ্ণতা বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়, দ্রাব্যতাও বৃদ্ধি পায়, তাহলে কলকাতায় কি হবে, দ্রাব্যতা বেশি হবে, দার্জিলিং এর দ্রাব্যতা তুলনামূলকভাবে কম হবে, ঠিক আছে? এখান থেকে একটা, যেটা আমি তোদেরকে বলছিলাম, যে সবসময় যে তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পাবে উষ্ণতা বৃদ্ধি পেলে, এরকম নাও হতে পারে, এই ক্ষেত্রে আমার কিছু এক্সেপশনও আছে, এই জন্য আমাদের নেক্সট কোশ্চেনটা আসবে। নেক্সট কোশ্চেনটা আমি লিখিয়ে দেবো উত্তরটা, যে পলিচুন মানে যেটা আমরা বলছি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার দ্রাব্যতা লেখাটা একটু পরে আমরা পড়বো, তখন তোরা গ্রাফটা দেখতে পাবি। তো তার আগে এটা দেখ, কোশ্চেনটা আগে লিখে নে, যে গরম জলের তুলনায় ঠান্ডা জলে পলিচুন বেশি দ্রবীভূত হয় কেন? তার কারণটা দেখ ওটাই, যে আমরা যখন পরবর্তীকালে দ্রাব্যতা লেখা পড়বো, সেখানে দেখবো উষ্ণতা যত বৃদ্ধি পাচ্ছে জলে পলিচুনের দ্রাব্যতা তত হ্রাস পায়, ঠিক আছে? মানে নির্দিষ্ট পরিমাণ গরম জলে যতটা পরিমাণ পলিচুন দ্রবীভূত হবে, সেই একই পরিমাণ যদি আমরা ঠান্ডা জল নিই, তার তুলনায় বেশি পরিমাণে পলিচুন দ্রবীভূত হতে পারে। এটা একটা পলিচুনের ধর্ম।
তো লেখ উষ্ণতা বৃদ্ধি পেলে জলে কলিচুনের দ্রাব্যতা হ্রাস পায়, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ঠান্ডা জলে বেশি পরিমাণ কলিচুন দ্রবীভূত হতে পারে। লিখে নে। এরপর যে নেক্সট কোশ্চেনটা আমরা লিখবো সেটা দেখ, আমরা যেমন দ্রাব্যতার সংজ্ঞায় একটা নির্দিষ্ট উষ্ণতাও লিখেছিলাম, সেখানে আবার আরেকটাও লিখেছিলাম যে 100 গ্রাম দ্রাবকে, মানে যে দ্রাবকটা নিচ্ছি, মানে ধর জল বা যাই নিক না কেন দ্রাবক হিসাবে, তার যে পরিমাণটা সেটাও একটা নির্দিষ্ট, ঠিক আছে? তো সেটা কেন, মানে সেটা যদি না হতো তাহলে কি অসুবিধা হতো? নেক্সট কোশ্চেন লেখ দ্রাব্যতার সংজ্ঞায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের উল্লেখ থাকে কেন? তাহলে উত্তরটা হচ্ছে এই জন্যই কি, যে আজকে দেখ দ্রাবক যত বেশি হবে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে গেলে তত বেশি পরিমাণ দ্রাবক লাগবে। আজকে ধর 100 গ্রাম জলে, সাপোজ 100 গ্রাম জলে 20 গ্রাম যদি আমি NaCl মেশাই তাহলে সম্পৃক্ত দ্রবণ হতে পারে। জলটা যদি 100 গ্রাম না নিয়ে আজকে আমি 500 গ্রাম জল নিতাম, তাহলে সিমিলারলি এখানে 100 গ্রাম NaCl লাগবে। এটা জল যদি আমি 5 গুণ বৃদ্ধি করি, মানে দ্রাবক 5 গুণ বৃদ্ধি করলে দ্রাবক যদি আমি 5 টাইমস নিই, তাহলে দ্রাবক সেটাকে আমাকে 5 টাইমস নিতে হবে। তাহলে সেই জন্য কতটা পরিমাণ দ্রাবক আমার প্রয়োজন একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে গেলে, সেটা আগে থেকে নেওয়া যে দ্রাবক, যে কতটা দ্রাবক আমি নিয়ে রেখেছি তার উপর কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে? তো সেই জন্যই লেখা। তো লেখ নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কতটা দ্রাবক প্রয়োজন তা ওই উষ্ণতায় দ্রাবকের পরিমাণের উপর নির্ভরশীল। ঠিক আছে, যদি দ্রাবকের পরিমাণ, এটা লিখে রাখ যে দ্রাবকের পরিমাণ বৃদ্ধি পেলে দ্রাবকের পরিমাণও বৃদ্ধি পেতে হয়। সিমিলারলি একই ব্যাপার, যদি হ্রাস পায় তাহলে তোকে দ্রাবের পরিমাণও হ্রাস পেতে হবে। ঠিক আছে, তো সুতরাং দ্রাব্যতার সংজ্ঞায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের উল্লেখ অত্যাবশ্যক।
এবার দেখ, দ্রাব্যতা মাপার জন্য বা দ্রবণের কতটা পরিমাণ শক্তি আছে বা দ্রাব্যতাও বলতে পারি, যাই হোক, এগুলো মাপার জন্য কিছু কিছু একক বা ইউনিট আমরা মানে বলে থাকি। তোরা এটা দেখবি বেশি পরিমাণে পড়বি যখন 11-এ যখন উঠবি, বড় ক্লাসে যখন উঠবি, যদি সায়েন্স নিস দেখবি তোদের কেমিস্ট্রিতে প্রথমেই পড়ানো হবে নরমালিটি, মোলারিটি, ঠিক আছে? তো এরকম অনেকগুলো কিছু পড়ানো হবে, তো অনেকগুলোই পড়বি, ঠিক আছে? যেমন ধর NaCl এর আজকে জলীয় দ্রবণ নিই, তো সেটা কত পার্সেন্ট স্ট্রং, স্ট্রং মানে মানে কতটা জলে কতটা NaCl মেশানো আছে, মানে পার্সেন্টেজ, শতকরা পরিমাণ, বোঝা যাচ্ছে তো? যে শতকরা পরিমাণ কতটা আছে, শতকরা পরিমাণ অনেক রকম হয়, গ্রাম বাই গ্রাম হয়, মানে কত গ্রাম জলে কত গ্রাম NaCl, এভাবে অনেক সময় প্রকাশ করা হয়। আবার কত আয়তন জলে কত আয়তন NaCl, এইভাবেও প্রকাশ করা যায়। তো যাই হোক, এগুলো কেমিস্ট্রির পার্ট, পরবর্তীকালে হায়ার ক্লাসে আমরা পড়বি যখন কেমিস্ট্রি দেখবি স্যাররা পড়াবে, এবং তখন কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করবি, তখন এর বেসিক্যালি ইউজটা বুঝতে পারবি। কারণ দেখ, মানে বিভিন্ন স্ট্রেংথের ওপর ডিপেন্ড করে। তোরা তো একটু হয়তো পড়েছিস গাঢ় অ্যাসিড আর লঘু অ্যাসিড, এই কথাগুলো তো শুনেছিস, যে গাঢ় হাইড্রোফ্লুরিক মানে HCl, আবার অনেক জায়গায় শুনেছিস গাঢ় H2SO4, কোনো জায়গায় শুনেছিস লঘু H2SO4। তো তোদের এই কোশ্চেনটা হয়তো ততক্ষণ মানে ম্যাম বা স্যারদের জিজ্ঞাসা করা উচিত ছিল যে স্যার গাঢ় H2SO4 বা লঘু H2SO4 মানে কি? মানে গাঢ়তে বেসিক্যালি গাঢ় H2SO4 মানে কি বলতো, যে H2SO4 এর পরিমাণটা বেশি আছে, আর লঘু মানে হচ্ছে লঘু H2SO4 মানে H2SO4 এর পরিমাণ কম, জল বেশি, বুঝা যাচ্ছে? যাই হোক, তো এরকম বিভিন্ন দ্রবণের তোরা কি করবি বলতো, যে শতকরা পার্সেন্টেজ বা তার শক্তি মাত্রা কিন্তু পড়বি পরে, মানে এবং তার উপর ডিপেন্ড করে দেখবি আমরা যখন 10-এ কিছু কেমিস্ট্রির ইকুয়েশন পড়বো, যে কিছু কিছু ইকুয়েশন লঘু H2SO4 দিয়ে হয়, আবার কিছু কিছু জিনিস আবার তোর স্ট্রং H2SO4 দিয়ে হয়, ঠিক আছে? তো এটা ডিপেন্ড করে যে তুই কি ইউজ করছিস তার উপর। ফার্স্ট হেডিং কর গ্রাম প্রতি লিটার শক্তি মাত্রা, গ্রাম প্রতি লিটার শক্তি মাত্রা। এটা কাকে বলে? বলছে দেখ, কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে যতটা পরিমাণ বা যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে, সেই গ্রামে প্রকাশিত ভর দ্বারা ওই দ্রবণের গ্রাম প্রতি লিটার শক্তি মাত্রা বোঝানো হয়। আমি একটা উদাহরণ বলছি, তাহলে বলতে পারবো। ধরে নে NaCl এর কোনো দ্রবণ আছে, জলীয় দ্রবণ আছে, এবং সেই দ্রবণের টোটাল আয়তন হচ্ছে 1 লিটার। টোটাল দ্রবণ কিন্তু, মানে আমি দ্রাবক বলিনি, টোটাল দ্রবণ, ঠিক আছে? NaCl এর টোটাল দ্রবণের আয়তন ধরে নে 1 লিটার আছে। 1 লিটার আয়তনের মধ্যে 5 গ্রাম NaCl দ্রবীভূত আছে সাপোজ। তাহলে শক্তি মাত্রা কত এই দ্রবণটার? না 5 গ্রাম পার লিটার। বুঝতে পারলি না? আরেকবার বলবো, সবাই বুঝতে পেরেছিস? যে কোনো দ্রবণের প্রতি একক আয়তনে বা প্রতি একক লিটার আয়তনে, আরো ভালো করে বললে, যে প্রতি একক লিটার আয়তনে যত গ্রাম করে দ্রাব দ্রবীভূত থাকবে, তাকে আমরা গ্রাম প্রতি লিটার শক্তি মাত্রা বলবো। তো সংজ্ঞাটা লেখা যাক এবং তারপর উদাহরণটা লিখিয়ে দেবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোনো দ্রবণের প্রতি একক লিটার আয়তনে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে, একটা জিনিস ভালো করে বুঝবি, এখানে কিন্তু কোনো সম্পৃক্ত বা অসম্পৃক্তর গল্প নেই, ঠিক আছে? মানে আজকে যদি 1 লিটার আয়তনে 10 গ্রাম NaCl থাকতো, তাহলে সেই দ্রবণটার শক্তি মাত্রা 10 গ্রাম পার লিটার। মানে তুই হতে পারিস, তুই হয়তো 1 লিটারে 5 গ্রাম মেশালি, তোর বন্ধু 1 লিটারে 10 গ্রাম মেশালো,
তাহলে তোর বন্ধু যে দ্রবণটা তৈরি করলো তার শক্তিমাত্রা 10 গ্রাম পার লিটার, তুই যে দ্রবণটা তৈরি করলি তার শক্তিমাত্রা 5 গ্রাম পার লিটার। ঠিক আছে, গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রা বলে। সো এর একক কি না, এর একক হচ্ছে গ্রাম পার লিটার। তাহলে এই শক্তিমাত্রাকে গ্রাম পার লিটার অথবা এভাবে লিখতে পারি গ্রাম লিটার ইনভার্স, গ্রাম লিটার ইনভার্স এককে প্রকাশিত করা হয়। তো উদাহরণ হিসাবে আমরা প্রায় চেঞ্জ করলে যে 1 লিটার NaCl দ্রবণে 5 গ্রাম NaCl দ্রবীভূত থাকলে ওই দ্রবণের শক্তিমাত্রা 5 গ্রাম পার লিটার। নেক্সট কোশ্চেন লিখবি মোলারিটি কাকে বলে, মানে মোলারিটি হেডিং কর, মোলারিটি। এবার মোলারিটি বোঝার জন্য তোদেরকে মোল ব্যাপারটা একটু বুঝতে হবে। যেহেতু মোলার ধারণা আমি আলাদা করে আগে কোথাও পড়াইনি, মোলার ধারণা আমি আগে কোথাও পড়াইনি, মোলার ধারণাটা আমরা স্কিপ করেছিলাম, সেই জন্য মোলারিটি জিনিসটা আমাদেরকে, মানে মোলারিটি জিনিসটা বোঝার আগে আমরা সাইডে একটু মোল মানে ব্যাপারটা একটু বুঝে নেব। ঠিক আছে, একটু অল্প করেই বুঝবো, পরে যখন এই দ্রবণ শেষ হয়ে গেলেই তো আমরা মোলের ধারণায় চলে যাব, তখন আরো ভালো করে বুঝবো। ঠিক আছে, নেক্সট হেডিং কর মোলারিটি। তো মোলারিটির সংজ্ঞাটা কি, বা মোলারিটির সংজ্ঞাটা বোঝার আগে একটু সাইডে একটা ছোট্ট করে বক্স কর এবং এখানে মোল বলে কথাটা লেখ। তো বেসিক্যালি এরকম ভাবে ভাবতে পারিস, 1 মোল মানে হচ্ছে আণবিক ভর। 1 মোল মানে হচ্ছে কি না আণবিক ভর। আণবিক ভরকে 1 মোল বলা হয়। মানে আজকে একটা ছোট উদাহরণ দিই, তাহলে তোরা বুঝতে পারবি। ধরে নে তোকে বলেছে 1 মোল নাইট্রোজেন, ঠিক আছে, 1 মোল নাইট্রোজেন বার করো। তো নাইট্রোজেনের আণবিক ভর কত? নাইট্রোজেন এমনি পারমাণবিক ভর কত বলতো? 14, তাই তো? কটা পরমাণু আছে বল? 2খানা। তাহলে আণবিক ভর কত হয়ে গেল বল? 28 গ্রাম। তাহলে 1 মোল নাইট্রোজেন মানে হচ্ছে 28 গ্রাম। আপাতত মোল সম্পর্কে যেইটুকুনি বোঝাচ্ছি সেইটুকুনি বোঝ, পরে যখন মোলার ধারণা আসবে সেখানে মোলের দেখবি আরো অনেক ডেফিনেশন মোলকে ডিফাইন করা হয়। যদি তোদের স্কুলে পড়িয়ে থাকে দেখবি অ্যাভোগাড্রো সংখ্যা, 1 গ্রাম অণু, ঠিক আছে, এগুলো হয়তো পড়িয়েছে অনেক জায়গায়, 1 গ্রাম অণু, এইসব জিনিস বলেছে। বাট আপাতত অত ডিটেলসে বা কমপ্লেক্স কনসেপ্টে আমরা যাচ্ছি না। আপাতত আমার মোলারিটি বোঝার জন্য যেটুকুনি দরকার, যে 1 মোল যে কোনো পদার্থ মানে ওই মোলের আণবিক ভর। আরেকটা আমি বলি, যদি তোকে বলে 1 মোল জল মানে H2O, তার মানে কি H2O এর আণবিক ভর তোকে বলেছে, তাহলে H2O এর আণবিক ভর কত? আচ্ছা, এর মধ্যে দেখা যায় 3খানা পরমাণু আছে। দেখ, হাইড্রোজেনের 2খানা পরমাণু, অক্সিজেনের 1টা পরমাণু। হাইড্রোজেনের 1টা পরমাণুর ভর কত বল? 1। তো 2খানা পরমাণু আছে, তাহলে 2 দিয়ে গুণ করলাম। আর অক্সিজেনের কটা পরমাণু আছে? দেখ, 1খানা। অক্সিজেনের 1টা পরমাণুর ভর কত বল? 16। তাহলে কত হয়ে গেল বল? 18 গ্রাম। বোঝা যাচ্ছে? সিমিলারলি যদি আরেকটা করাই, 1 মোল কার্বন ডাই অক্সাইড, তাহলে এগেন কার্বন ডাই অক্সাইডের হচ্ছে 12, মানে কার্বনের হচ্ছে 12, সরি, মানে একটাই পরমাণু আছে কার্বন, আর তার আণবিক ভর হয় 12, পারমাণবিক ভর। অক্সিজেনের কত হয় বল? 16, কিন্তু কটা পরমাণু আছে বল? 2টো। তাহলে টোটাল কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত দাঁড়ালো? দেখ, 44 গ্রাম। তাহলে আণবিক ভরগুলো কি করে বার করা হচ্ছে বুঝতে পারছিস সবাই?
এবার তোরা জিজ্ঞাসা করতে পারিস দাদা আমরা মনে রাখবো কি করে আণবিক ভর মানে পারমাণবিক ভর। পারমাণবিক ভর তো তোকে মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে, মুখস্থ করে করে লিখতে হবে যেটা হবে সেটা। তো পারমাণবিক ভর অনেকটা মনে রাখতে পারিস, অক্সিজেনের মানে যে কোনো পরমাণুর যে আইসোটোপটা সব থেকে বেশি স্টেবল তার যে ভর সংখ্যা সেটা পারমাণবিক ভরের সাথে সমান হয়। সব থেকে বেশি স্টেবল বা সব থেকে বেশি পাওয়া যায়, ভালো করে দেখ, নাইট্রোজেন এটা তো 14.7, নাইট্রোজেনের পারমাণবিক ভর দেখ 14, সেখানে অক্সিজেন কি হতো বল 16.8, তাহলে তার পারমাণবিক ভর হচ্ছে 16। সেখানে কার্বন দেখ 12.6, তাহলে পারমাণবিক ভর হচ্ছে 12। তবে নাইট্রোজেন সেই শুধু 14.7ই পাওয়া যায় এরকম না, আরো অনেক আইসোটোপ আছে। অক্সিজেনের যে শুধু 16.8ই পাওয়া যায় এরকম না, আরো অনেক আইসোটোপ আছে। কিন্তু যে আইসোটোপ গুলো সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এবং যেগুলো সব থেকে বেশি সুস্থিত হয়, এটা হচ্ছে বড় কথা। সিমিলারলি দেখ, সব থেকে বেশি সুস্থিত হয় এবং সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেই যা ভর সংখ্যা হয় সেটা মোটামুটি তার ইয়ের সাথে সমান। তবে এরকম কোনো নিয়ম নেই, ঠিক আছে, যে ভর সংখ্যাটা সবসময় পারমাণবিক ভরের সাথে সমান হবে, বাট জেনারেলি ধরে নেওয়া হয়। তো আমরা যখন মোল সংখ্যা মানে মোল নিয়ে পড়াশোনা করব তখন আমরা দেখবি পারমাণবিক স্কেল, তারপরে পারমাণবিক ভর সংখ্যা কাকে বলা হয় বা কিভাবে পারমাণবিক ভর নির্ণয় করা সম্ভব সেগুলো আমরা পড়বো, তখন আমরা দেখে নেব। তা আপাতত যেগুলো মোটামুটি ইউজ করা হচ্ছে সেগুলো দেখে রাখ বা মুখস্থ করে রাখতে হবে। যেমন আর একটা হচ্ছে তোকে বলি সোডিয়াম, সোডিয়ামে 23 হবে, ক্লোরিন হচ্ছে 35.5। তো এইগুলো তোকে করতে করতে তোর মুখস্থ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তো এগুলো তোর ওরকম ভাবে হবে না, প্র্যাকটিস করতে করতে মুখস্থ হবে। যাই হোক, এবার আমরা মোলারিটির সংজ্ঞায় আসতে পারি, যে মোলারিটি কাকে বলছে। আগের সংজ্ঞার সাথে একই, যে কোন দ্রবণের প্রতি একক লিটারে, আগেরটায় কি ছিল বল, যত গ্রাম দ্রাব্য দ্রবীভূত হয়, এখানে যত গ্রাম না হয়ে যত মোল দ্রাব্য দ্রবীভূত হয় তাকে ওই দ্রবণের মোলারিটি বলে, ওই দ্রবণের মোলারিটি বলে। তো মোলারিটিকে সাধারণত কি হয় বল, তাহলে এই শক্তি মাত্রাকে না মোল পার লিটার, এলটা ছোট হাতের হবে, এই এলটা ক্যাপিটাল হাতের হবে, মোল পার লিটার, অথবা যেটা হচ্ছে মোল লিটার ইনভার্স, এই এককে প্রকাশ করা হয়, ঠিক আছে। অনেক সময় ব্র্যাকেটে লিখে রাখ ক্যাপিটাল এম দিয়েও লেখা হয়, অনেক সময় ব্র্যাকেটে লিখে রাখ ক্যাপিটাল এম দিয়েও লেখা হয়, ঠিক আছে। যেমন একটা উদাহরণ বলি, যদি আজকে ধর 1 লিটার, উদাহরণ হিসাবে লিখে রাখ যে ধরে 1 লিটার দ্রবণে 6 মোল H2SO4 দ্রবীভূত আছে, তাহলে শক্তি মাত্রা কত না 6 মোল লিটার ইনভার্স, ঠিক আছে। আচ্ছা, এরপরের যে কোশ্চেনটা আমরা লিখবো যে মোলারিটি বা এই যে ধর প্রতি একক লিটারে যে মোল সংখ্যা বা যে শক্তি মাত্রা, এটা কিভাবে তোর উষ্ণতার উপর নির্ভর করে। মানে কোশ্চেনটা এরকম দেয় যে মোলারিটি কি উষ্ণতার উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। মোলারিটি কি উষ্ণতার উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। তো তখন তুই কিভাবে করবি সেটা দেখ। তো এটা লেখা হয়ে গেছে হোপফুলি, লিখে নে, আমি 2 সেকেন্ড দাঁড়াচ্ছি, সবাই তাড়াতাড়ি।
আজ ভাই তা প্রবলেম কি হচ্ছে? তোর কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যে বেরিয়ে গেছিস ক্লাস থেকে, না কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? হ্যাঁ স্যার, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, আর আমি জয়েন হতে পারছিলাম না। বুঝতে পারলাম। ওই জায়গায় যে টপিকটা বাদ গেছে সেটা একটু ভিডিও থেকে পারলে দেখে লিখে তারপর জমা করিস কপিটা, ঠিক আছে? আচ্ছা। ওকে, এতক্ষণ লেখা হয়ে যাওয়া উচিত। এরপর আমাদের নেক্সট কোশ্চেনের মতো লেখ যে মোলারিটির সাথে উষ্ণতার সম্পর্ক। তো ব্যাপারটা দেখ যে মোলারিটি মানে আমরা কি বললাম তাহলে, যে লিখছি আমরা মোলারিটি মানে হচ্ছে যে দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন, তাই তো? কি এককে? না লিটার এককে। তাহলে আজকে দেখ উষ্ণতা যদি বৃদ্ধি করি তো মোল সংখ্যা যদিও কনস্ট্যান্ট থাকবে, মানে মোল সংখ্যা যদিও পরিবর্তন হবে না। কারণ তুই যদি 5 মোল, সাপোজ ধর কোনো দ্রবণে তুই 5 মোল নাইট্রোজেন নিয়েছিস, তাহলে 5 মোল নাইট্রোজেন মানে কি? 1 মোল নাইট্রোজেন মানে আমরা 28 গ্রাম করলাম, তাহলে 5 মোল নাইট্রোজেন মানে হচ্ছে 140 গ্রাম। তাহলে আজকে এটা দেখ নাইট্রোজেনের ভর, মানে ওই দ্রবণে 140 গ্রাম নাইট্রোজেন, মানে 140 গ্রাম ভরের নাইট্রোজেন গ্যাস রয়েছে। এবার আজকে যদি তুই উষ্ণতা বৃদ্ধি করিস, ভর তো অপরিবর্তিত থাকবে। ভালো করে ভাব, ভর তো বস্তুর একটা স্বকীয় ধর্ম, সেটা তো কখনো তোর উষ্ণতা, চাপ, আয়তন এইসব জিনিসের উপর নির্ভর করে না। বস্তুর ভর সবসময় কনস্ট্যান্ট। তাহলে তুই যখন উষ্ণতা পরিবর্তন করবি, ভর যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আগেও 140 গ্রাম নাইট্রোজেন ছিল, পরেও 140 গ্রাম নাইট্রোজেন থাকে, মানে আগেও 5 মোল নাইট্রোজেন ছিল, পরেও উষ্ণতা বৃদ্ধি করার পরেও 5 মোল নাইট্রোজেনই থাকবে। তাহলে ওপরের জিনিসটা কনস্ট্যান্ট, বাট নিচের জিনিসটা কিন্তু নয়। কারণ উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে? আয়তন বৃদ্ধি পায়। এটা তোরা বলবি দাদা কি করে তুমি বলছো? আপাতত তোরা উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পায়, এটা মনে রেখে দে বা এটাকে মুখস্থ করে নে। আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ তোদেরকে বলতে পারি। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ ভাব, যখন উষ্ণতা তুই বৃদ্ধি করছিস, মানে ধরে নে আজকে তরল আছে, জল গরম করছিস, জল গরম করলে কি হয়? কিছুক্ষণ পর বাষ্পে পরিণত হয়। তো গ্যাসের আয়তন তুলনামূলক তরলের আয়তনের থেকে বেশি। তাই যত এমনি তরলের ক্ষেত্রেও তা হয়, মানে তুই যদি তরলকে বাষ্পীভূত নাও করিস, বাষ্প পর্যন্ত পরিবর্তন নাও করিস, তাহলেও যখন তরলের উষ্ণতা তুই বৃদ্ধি করবি, ওর আয়তন বৃদ্ধি পাবে। বুঝে যাচ্ছে? যাই হোক, তো উষ্ণতা সবসময় বৃদ্ধি করলে সমস্ত বলেরই, শুধু তরল বলে না, গ্যাস বল, তরল বল, কঠিন পদার্থ বল, সবারই আয়তন বৃদ্ধি পায়। তাহলে নিচের দেখ কোয়ান্টিটিটা কিন্তু আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আয়তন যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে মোলারিটি কি হচ্ছে বল? হ্রাস হবে। মোলারিটি কমে যাবে। নিচের ভ্যালুটা বৃদ্ধি পেলে মোলারিটি পুরো ভ্যালুটা কি হচ্ছে বল? ভগ্নাংশটা কমে যাচ্ছে, তাহলে মোলারিটি হ্রাস পাবে। তাহলে সেটা লিখবো আমরা যে উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাবের মোল সংখ্যা অপরিবর্তিত থাকলেও দ্রবণের আয়তন বৃদ্ধি পায়। অর্থাৎ মোলারিটি পরিবর্তিত হয়, অর্থাৎ মোলারিটি পরিবর্তিত হয়। ঠিক আছে? তো এরপর আমরা কিছু অঙ্ক করতে পারি, যাতে আমাদের এই মোলারিটি এবং এই শক্তিমাত্রা, মানে এই গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রা, এই সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। ঠিক আছে? এবং দ্রাব্যতারও আমরা সংজ্ঞা করেছি প্রথম দিকে, দ্রাব্যতা থেকেও কিছু আমরা অঙ্ক করব।
এবার আমরা কিছু গাণিতিক ম্যাথস করছি। আচ্ছা, এখানে বলে রাখি তোদের, এগুলো করার সময় পারমাণবিক ভরগুলো যেগুলো লেখা হবে সেগুলো তোদের কিন্তু আস্তে আস্তে, আমি বারবার বলছি, যত বেশি পারমাণবিক ভর লেখানো হবে তত বেশি ওগুলো মুখস্থ করে রাখতে হবে, যে এর পারমাণবিক ভর এত হয়, এর পারমাণবিক ভর এত হয়, এগুলো কিন্তু মুখস্থ করে চলতে হয়। করতে করতে দেখবি পরিচিত যে মৌলগুলো আছে তার প্রত্যেকটা পরমাণুরই তোর পারমাণবিক ভর মুখস্থ হয়ে গেছে। তখন তোকে যে কোনো যৌগই দিক না কেন, তুই যে কোনো কিছুরই আণবিক ভর ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবি। ঠিক আছে, ওকে, ফার্স্ট অঙ্ক লেখ। বলছে সোডিয়াম হাইড্রোক্সাইডের 2 লিটার জলীয় দ্রবণে 8 গ্রাম NaOH দ্রবীভূত থাকে। দ্রবণের শক্তি মাত্রা মোল প্লাস লিটারে প্রকাশ করো। মানে তোকে না বলে দেবে যে কোন এককে প্রকাশ করতে বলেছে, প্রকাশ করো। তো দেখ, অবভিয়াসলি তাহলে তোকে আগে 1 মোল NaOH মানে কত সেটা আলাদা করে বার করতে হবে। 1 মোল NaOH মানে দেখ, সোডিয়ামের একটাই পরমাণু আছে, সোডিয়াম বলছিলাম কত হয় 23, অক্সিজেনের একটা পরমাণু আছে 16, হাইড্রোজেনের একটা পরমাণু আছে 1, তাহলে যোগ করলে হচ্ছে দেখ 40 গ্রাম। কিন্তু আমি মিশিয়েছি কত গ্রাম না, 8 গ্রাম মিশিয়েছি। তাহলে 40 গ্রাম মানে যদি 1 মোল হয়, তাহলে 40 গ্রাম NaOH ইকুয়াল টু হচ্ছে কত বল, 1 মোল। তাহলে 8 গ্রাম NaOH যদি আমরা করি তাহলে সেটা কত না 1 এর 5 মোল। ঐকিক নিয়ম আশা করছি সবাই জানিস। তাহলে এখন দেখ আমরা কি পেলাম, যে না 2 লিটার জলীয় দ্রবণে NaOH দ্রবীভূত আছে কত না 1 এর 5 মোল, 1/5 মোল। কিন্তু যদি আমাকে মোল প্লাস লিটার, মোল বাই লিটার এককে প্রকাশ করতে হয়, তাহলে এক সংজ্ঞাটা ছিল দেখ 1 লিটার জলীয় দ্রবণে কতটা দ্রবীভূত আছে, তাহলে 1 এর 10 মোল। লাস্টে আমি ওপরে লিখছি, তোরা নিচে নিচে লিখবি, লাস্টে লিখবি অতএব শক্তি মাত্রা কত 1 এর 10 বা 0.1 মোল বাই লিটার, 0.1 মোল বাই লিটার। এরপরে যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা দেখ লিটল বিট মানে কনফিউজিং। দেখা যাক, তোদের মনে হবে যে এরকম করছি কেন, আমি সেটা কারণটাও বোঝাবো। এটা মুছলাম, ঠিক আছে, এতক্ষণে লিখে ফেলা উচিত। আচ্ছা, এই কোশ্চেনটা দেখ, বলেছে 500 মিলিলিটার 2 মোল NaOH, 2 মোলারিটি, কিন্তু এই যে বললাম যে ক্যাপিটাল M ব্র্যাকেটে লিখেও মোলারিটি অনেক সময় প্রকাশ করা হয়, এর জলীয় দ্রবণের গাঢ়ত্ব গ্রাম পার লিটারে প্রকাশ করে। দেখ এখানে তোদের একটা ব্যাপার আসবে, এখানে দেখ তোদের প্রথমেই মাথায় আসবে যে এখানে 500 মিলিলিটার বলেছে, তো 1 লিটার মানে আমরা কি জানি বল, 1000 মিলিলিটার জানি, তাই তো? যে 500 মিলিলিটার বলেছে তাহলে ওটাকে 1000 মিলিলিটারে আমি দেখতে চাই। বাট অ্যাকচুয়ালি এইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট দেখ এইটা,
দেখ যেহেতু তার মোলারিটি বলা আছে, মোলারিটি কত বলা আছে বল, 2 মোল বলা আছে, হ্যাঁ কি না? মোলারিটি কত বলা আছে, 2 বলা আছে। তার মানে কি বলতো, যে 1 লিটার জলীয় দ্রবণে NaOH দ্রবীভূত আছে কত না, 2 মোল NaOH দ্রবীভূত আছে, 2 মোল আছে NaOH। 500 মিলিলিটারটা ইম্পর্টেন্ট না। তো বলবি দাদা তাহলে 500 মিলিলিটারটা কি দিয়েছে, মানে এটা ঠিক বুঝতে পারছি না কোশ্চেনটা। 500 মিলিলিটার 2 mNaOH মানে কি, ভালো করে বুঝছি। গল্পটা হচ্ছে এইরকম, ধরে নে 1 লিটার কোনো জলীয় দ্রবণে তুই 2 মোল NaOH মিশিয়েছিস, তাহলে তার এর মোলারিটি কত বল, 2m। এবার এটা থেকে হাফ পরিমাণ দ্রবণ তুই আলাদা করে তুলে নিয়ে গিয়ে অন্য একটা পাত্রে রাখছিস, বোঝাতে পারলাম? এটার হাফ পরিমাণ দ্রবণ পুরো তুলে নিয়ে তুই অন্য পাত্রে রাখছিস, কিন্তু এর শক্তি মাত্রাটা তো একই থাকবে। ভালো করে বুঝ, এর শক্তি মাত্রাটা তো একই থাকবে। তার কারণটা কি, যদি আয়তন হাফ হয়ে যায় মোল সংখ্যাটাও হাফ হচ্ছে। তো ভালো করে দেখ, যদি তুই আয়তন কমিয়ে দিস, 1 লিটারে 2 মোল থাকা মানে, আর 500 মিলিলিটারে 1 মোল থাকবে, বুঝতে পারছি? 1 লিটার মানে 1000 মিলিলিটার। তো 1000 মিলিলিটারে যদি 2 মোল থাকে কোশ্চেন অনুযায়ী, তাহলে 500 মিলিলিটারে কত থাকবে বল, 1 মোল। বুঝতে পারলাম? তাহলে 500 মিলিলিটারে কত থাকবে বল, 1 মোল। তাহলে এখান থেকেও যদি তুই বার করিস না যে 1000 মিলিলিটারে কত থাকবে, আবার 2 মোল, মানে সেই তুই যদি এই কোশ্চেনটাও করিস, এখান থেকেও দেখ শক্তি মাত্রা কিন্তু 2ই পাচ্ছিস। ব্যাপারটা বোঝা গেল কি? 500 মিলিলিটারটা তোকে কনফিউজ করবে বারবার, কারণ তুই যা সংজ্ঞা পড়েছিস সব 100 মিলিলিটার বা 1 লিটারের জন্য, বাট অ্যাকচুয়ালি তোকে এটা কনফিউজ করার জন্য ওইটার আয়তন দিয়েছে। মানে আমি এমন একটা দ্রবণ তৈরি করেছি যার শক্তি মাত্রা হচ্ছে 2 মোলারিটি, কিন্তু আয়তনটা নিয়েছি 500। তো শক্তি মাত্রা 2 মোলারিটি, আয়তন 500, মানে কি, শক্তি মাত্রা 2 মোলারিটি মানে 1 লিটারে 2 মোল মিশলে তাকে আমরা বলি শক্তি মাত্রা 2 মোলারিটি। কিন্তু আমি যে দ্রবণটা নিয়ে কাজ করছি সেই দ্রবণটার আয়তন নিয়েছি 500, তার মানে নিশ্চয়ই সেখানে 2 মোল মেশানো নেই, সেখানে কত মোল মেশানো আছে বল, 1 মোল মেশানো আছে। ব্যাপারটা বোঝা গেল না? আরেকবার বলবো, রিপিট করব। সবাই বুঝতে পেরেছিস? এটা বল আমাকে আগে, জিনিসটা কিন্তু লিটল বিট কনফিউজিং। আমি আরেকবার বলে দিচ্ছি তোকে। দেখ বলেছে 2 মোলারিটির NaOH দ্রবণের 500 মিলিলিটার নিলাম। এর মানে কি, 2 মোলারিটিটা শক্তি মাত্রাকে ডিনোট করছে। তো মানে সেটা মানে হচ্ছে 1000 মিলিলিটারে 2 মোল থাকে। কিন্তু আমি তো 1000 মিলিলিটার নিইনি, আমি কত নিয়েছি বল, 500 মিলিলিটার নিয়েছি। তাহলে 500 মিলিলিটারে কত থাকবে বল, হাফ মোল থাকবে। যাই হোক, তো এবার আমাকে গ্রাম এককে প্রকাশ করতে বলেছে। তাহলে 2 মোল NaOH মানে কত আমরা যদি বার করি, 1 মোল NaOH মানে আমরা আগেরটাতেই দেখলাম যে 40, তাই তো? আমি আগে তাও লিখে দিচ্ছি, 1 মোল NaOH মানে আবার লিখে দিচ্ছি, সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, মানে 40 গ্রাম। তাহলে 2 মোল NaOH মানে হচ্ছে 80 গ্রাম। তাহলে আমাদের শক্তি মাত্রাটা বা গাঢ়ত্বটা কত না, 80 গ্রাম পার লিটার। গ্রাম পার লিটারে প্রকাশ করতে বলেছে, 80 গ্রাম পার লিটার। হয়েছে? এবার নেক্সট অঙ্ক দেখ, বলছে 4 গ্রাম NaOH 500 মিলিলিটার আয়তনে দ্রবণে দ্রবীভূত আছে।
দ্রবণের গাঢ়ত্ব নাম্বার 1 গ্রাম পার লিটার, নাম্বার 2 মোল পার লিটার এককে প্রকাশ করে। তো দেখ এটা করলে কিভাবে হবে। তো অবভিয়াসলি ফার্স্ট এটা তো খুব সোজা, যে 500 মিলিলিটার দ্রবণে আমার দ্রবীভূত আছে, নিজেরা করতে থাক। প্রথমটা তো গ্রামে বলেছে, তো 4 গ্রাম NaOH, তাহলে পার লিটার মানে আমাকে 1 লিটার, 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটারে বার করতে হবে, মানে হচ্ছে 8 গ্রাম NaOH। তাহলে গাঢ়ত্ব কত হচ্ছে না 8 গ্রাম পার লিটার, ঠিক আছে। এবার 2 নাম্বারটা যদি করি না, সেটা তো আমাকে মোলারিটি বার করতে বলেছে। তো মোলারিটি বার করার জন্য আগে কত মোল দ্রবীভূত আছে সেটা বার করতে হবে। তো 1 মোল NaOH মানে 40 গ্রাম, আমরা তখন থেকে করছি। তাহলে 4 গ্রাম NaOH মানে কত, 1 এর 10 মোল। 4 গ্রাম NaOH মানে দেখ 1 এর 10 মোল। তাহলে এখানে আমরা লিখতে পারি তা 500 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত আছে কত না 1 এর 10 মোল NaOH, তাই তো। তাহলে 100 মিলিলিটার দ্রবণে বা 1 লিটারে কত দ্রবীভূত হবে না এর ডবল, তাহলে 1 এর 5 মোল, 1 এর 5 মানে হচ্ছে 0.2 ক্যালকুলেট করলে। তাহলে এই কেসটায় গাঢ়ত্ব কত হবে আমি উপরে লিখছি, সেকেন্ড কেসটায় গাঢ়ত্ব কত হবে না 1 এর 5 বা 0.2 মোল পার লিটার। লিখে ফেল। হয়েছে। তাহলে দেখ শক্তিমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটো একক পড়লাম, একটা হচ্ছে গ্রাম পার লিটার, একটা হচ্ছে মোল পার লিটার। আচ্ছা, আর একটা ছোট্ট পড়ে রাখতে হবে, তো একটা বক্স করে তার মধ্যে লেখ। এটা জেনারেলি অঙ্কেই আসে, থিওরিটিক্যাল আসে না বলে থিওরির মধ্যে আমি পড়াচ্ছিলাম না। বুঝলাম এটা, যে আর একটা শক্তিমাত্রার একক বার করা যায়, পার্সেন্টেজ আয়তন ভিত্তিক শক্তিমাত্রা। পার্সেন্টেজ একটা বক্সের মধ্যে লিখি, ঠিক আছে, পার্সেন্টেজ আয়তন ভিত্তিক শক্তিমাত্রা। তো সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে যে 100 মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত আছে তার শতকরা পরিমাণ, একটা অঙ্ক করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এই সংজ্ঞাটা লিখে রাখ, একটা অঙ্ক আমরা লিখছি, সেটা করলে ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা লেখ, বলছে গ্লুকোজের শক্তিমাত্রা 0.8 মোল পার লিটার, মানে তোকে মোলারিটি বলে দিয়েছে। বলছে আয়তন ভিত্তিক শতকরা শতাংশ দ্রবণের শক্তিমাত্রা নির্ণয় করো। প্রথমত একটা জিনিস বুঝতে হবে তোদেরকে, যে গ্লুকোজ বা চিনি যাই বলিস না কেন, গ্লুকোজ অথবা চিনি, তার সংকেত যদি আমরা লিখি C6H12O6,
যারা জানিস না মুখস্থ করে নে, যারা জানিস তারা তো ভালোই। C6H12O6, তাহলে এর যদি আমি আণবিক ভর দেখি, মানে আমরা 1 মোল গ্লুকোজ ভাবি, যেহেতু মোলারিটি বলা আছে তাহলে 1 মোল গ্লুকোজ মানে কতটা আমাকে জানতে হবে। আচ্ছা, কার্বনের পারমাণবিক ভর হয় কত বল? 12। কটা পরমাণু আছে দেখতে পাচ্ছিস? 6টা। হাইড্রোজেনের পারমাণবিক ভর হয় 1, 12 খানা আছে, তাই? সিমিলারলি অক্সিজেনের পারমাণবিক ভর হয় 16, দেখ 6 খানা আছে। তাহলে গুণ টুন করে যোগ করলে পাবি হচ্ছে 180 গ্রাম। 180 গ্রাম পেলি। তাহলে আমাদের যে কোশ্চেনে যেটা বলা আছে যে মোলারিটি কত বলা আছে? 0.8 মোল। তাহলে মোলারিটি কত বলা আছে? 0.8 মোল পার লিটার। সরি 1 সেকেন্ড। দাঁড়া একটা মিনিট, ওয়েট কর। হ্যাঁ, তো তোরা মনে হয় পুরোটা লিখতে পারিসনি। কোশ্চেনটা লেখা হয়েছিল তো সবাই? অঙ্কের কোশ্চেনটা লেখা হয়েছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে। আর 1 মোল গ্লুকোজ মানে কত ওটা লেখা হয়েছিল না? ওটা আবার লিখে দেবো? আমি লিখে দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, হয়ে গেছিল, ঠিক আছে। তা আমি একবার লিখে দিচ্ছি। 1 মোল গ্লুকোজ মানে ছিল হচ্ছে 12 × 6 প্লাস 12 × 1 প্লাস 16 × 6, এখান থেকে করেছিলাম 180 গ্রাম। হ্যাঁ, তো যেটা বলছি যে মোলারিটি কত লেখা ছিল না? 0.8 মোল পার লিটার। এই কথাটার মানে কি বলতো? যে 1 লিটারের জলীয় দ্রবণে দ্রবীভূত কত আছে না? 0.8 মোল গ্লুকোজ দ্রবীভূত আছে, তাই তো? গ্লুকোজ দ্রবীভূত আছে। তাহলে 1 লিটার মানে কি বোঝা যায় বল? 1000। 1 লিটার মানে কি বল? 1000 মিলিলিটার জলীয় দ্রবণে দ্রবীভূত আছে 0.8 মোল গ্লুকোজ। আবার পরের লাইনে লিখতে হবে 1000 লিটার জলীয় দ্রবণে দ্রবীভূত আছে 0.8 মোল, মানে 1 মোল মানে কত গ্রাম আমরা বার করে রেখেছি দেখ? 180 গ্রাম। তাহলে 0.8 মানে 0.8 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত গ্রাম হলো না? 144 গ্রাম। কিন্তু দেখ, তোকে আয়তন ভিত্তিক শতকরা বিভাগ বার করতে বলেছে। তা আয়তন ভিত্তিক শতকরা বিভাগ মানে তো 100 মিলিলিটার, 1000 না, 100 মিলিলিটার। তাহলে 144/1000 ইন্টু 100, তাই তো? তাহলে কত আসছে বল? 14.4 গ্রাম। কত আসছে না? 14.4 গ্রাম। অতএব আয়তন মাত্রিক শতকরা শক্তি মাত্রা সেটা কত না? 14.4%। যেটা আসবে সেটাকে লাস্টে শতকরা সাইন দিয়ে দিবি বা পার্সেন্টেজ সাইন দিয়ে দিবি, তাহলেই হবে। কত হলো? 14.4%। সবাই বুঝতে পারলি না? কোনো কোশ্চেন থাকলে বল, কোন রকম কোশ্চেন থাকলে বলে ফেল। আচ্ছা, নিবেদিতা স্টুডেন্টদের জিজ্ঞাসা করছি, তোদের কি স্কুলে অঙ্ক করিয়েছে দ্রবণের না করায়নি? হ্যাঁ স্যার, করিয়েছে। ঠিক আছে, এরকম টাইপই করিয়েছে না? এখনো করাবো আমি, না আরো
অন্য কোনো টাইপই করিয়েছে। যদি আজকে অঙ্ক করানোর পর কোনো টাইপস দেখি আলাদা থাকে, মানে ধর নিউমেরিক্যাল এদিক ওদিক থাকতেই পারে, টাইপস যদি একটু আলাদা থাকে আমাকে পাঠাস, ঠিক আছে? মানে যেটা ধরো তোরা বুঝতে পারিসনি, আমি তাহলে সেটা রোববার বলে দেবো যদি করিয়ে থাকে কোনো। ওকে, নেক্সট অঙ্ক লেখা যাক। দেখ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে একুশ গ্রাম লবণ পাওয়া যায়। তাহলে বলছে KNO3 দ্রাব্যতা নির্ণয় করো। তাহলে ভালো করে দেখ, দ্রবণটার ভর ছিল 50 গ্রাম আর ওর মধ্যে KNO3 লবণ ছিল 21 গ্রাম। 21 গ্রাম মানে লবণটা তো হচ্ছে দ্রাবক, তাহলে দ্রাবকের পরিমাণ কতটা? দ্রবণের ভর থেকে যদি দ্রাবের ভর বাদ দিই তাহলে দ্রাবকের ভর পাবো, সেটা কত? 29 গ্রাম, তাই তো? তার মানে 29 গ্রাম দ্রাবক 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবীভূত করতে পারে 21 গ্রাম দ্রাবকে। 21 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করতে পারে। তাহলে সেখান থেকে যদি 100 গ্রাম দ্রাবক, কেন দ্রাব্যতার সংজ্ঞায় দেখ 100 গ্রামের গল্প ছিল, তাহলে 21/29 ইন্টু 100, তো গুণ করে ভাগ করলে দেখবি অলমোস্ট এটা মানে এরা পয়েন্টে আসবে, তো 72.41 গ্রাম। তাহলে দ্রাব্যতা কত 25 ডিগ্রি সেন্টিগ্রেডে? না 72.41। কোশ্চেন থাকলে বল। ওকে, নেক্সট অঙ্ক দেখ। এটা মুছলাম, ঠিক আছে? বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ও 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 দ্রাব্যতা 250 ও 20। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 300 গ্রাম KNO3 সম্পৃক্ত দ্রবণকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঠান্ডা করলে কি পরিমাণ লবণ কেলাসিত হবে? কেলাসিত হবে মানে কি বলতো, সেটা মিশবে না, মানে এমনি ভেসে নিচে থিতিয়ে পড়বে, সেটা জানতে চাইছি। কারণ 100 গ্রাম সেন্টিগ্রেড উষ্ণতায় যতটা পরিমাণ লবণ মেশালে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, 10 গ্রাম সেন্টিগ্রেড উষ্ণতায় তার তুলনায় কম পরিমাণে লবণ মেশাতে হবে, কারণ উষ্ণতা হ্রাস করলে দ্রাব্যতা হ্রাস পায় তরলে কঠিনের ক্ষেত্রে, তাই তো? এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, এবার দেখ ফার্স্টে কি বলেছে, দেখ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 দ্রাব্যতা হচ্ছে 250। তার মানে
100°C উষ্ণতায় KNO3 দ্রাব্যতা 250 মানে কি না 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হতে পারে 250 গ্রাম KNO3, হ্যাঁ কি না? তাই তো? তাহলে দ্রবণের ভর কত, দ্রবণের পরিমাণ কত বল? 250 গ্রাম KNO3 আর 100 গ্রাম দ্রাবক, তার মানে 350 গ্রাম। তাহলে 100°C উষ্ণতায় 350 গ্রাম দ্রবণে, 350 গ্রাম সম্পৃক্ত দ্রবণে লবণ থাকে, বা KNO3 লবণের জায়গায় KNO3 লিখতে পারি 250 গ্রাম। তাহলে আমাকে বলেছে কত গ্রাম নিয়েছি, দেখ সেখানে 300 গ্রাম KNO3 নিয়েছি, তাই তো? তাহলে 100°C উষ্ণতায় 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণে লবণ কত থাকবে, যে না 250 ভাগ 300 ইন্টু 350, উল্টো করলাম, হ্যাঁ, ভাগ 350 ইন্টু 300 হবে। তাহলে ক্যালকুলেট করবি, এটা ক্যালকুলেট করলে পাবি 85.71 গ্রাম। তার মানে 100°C লবণ ছিল 85.71 গ্রাম, লবণ ছিল 85.71 গ্রাম। না, এটা হবে না, একটা মিনিট একটু দাঁড়া, এটা 85 দেবে না, তার বেশি দেবে। কতটা পরিমাণ, একটু দাঁড়িয়ে যাও, কতটা পরিমাণ লবণ, হ্যাঁ এটা 1 মিনিট দাঁড়া, হ্যাঁ 214 পয়েন্ট, আমার ভুল হয়েছে, 214.29 গ্রাম হবে, এত পরিমাণ লবণ থাকছে, 214 পয়েন্ট এত। তাহলে এটা 100 গ্রাম সেন্টিগ্রেডে 300 গ্রাম দ্রবণের মধ্যে লবণের পরিমাণ। এবার অঙ্কটাতে দেখ, বাকি পার্টটা এবার করতে হবে। এবার হচ্ছে 10°C, 10°C লবণের দ্রাব্যতা কত বলেছে, 20, তাই তো? তাহলে 10°C এখন গল্পটা করছি, দ্রাব্যতা 20 মানে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়, একই রকম ভাবে করবো, বুঝতে পেরেছিস তো, 20 গ্রাম। তার মানে দ্রবণের ভর কত, 120 গ্রাম। 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণে লবণ থাকে 20 গ্রাম। 300 গ্রাম বলেছে, যে উষ্ণতা কমিয়ে 300 গ্রাম করেছে, 300 গ্রামে কত থাকবে, 50 গ্রাম। দেখ 50 গ্রাম, কি করছি তারা না, এইভাবে করছি। প্রথমটা ঠিকই আছে, প্রথম পার্টটা ঠিক আছে, এটা অন্যভাবে কর, এইভাবে হবে না। আচ্ছা এই জায়গাটা একটু ফিরে যায় একবার,
দেখ 100 গ্রামে মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 300 গ্রাম দ্রবণের মধ্যে এত গ্রাম লবণ আছে, তাহলে দ্রাবক কতটা আছে, দ্রাবকের পরিমাণ কতটা আছে বলতো? 300 মাইনাস 214.29, তাই তো? তার মানে 85.71 গ্রাম এত পরিমাণ দ্রাবক আছে। এবার 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয় 20 গ্রাম 10 ডিগ্রি উষ্ণতা, তাহলে 85.71 গ্রামে দ্রবীভূত হবে কত? এইবার ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে 85.71 গ্রামে দ্রবীভূত হবে কত না 17, আমি বুঝিয়ে দিচ্ছি অসুবিধা নেই, 17.142 গ্রাম লবণ। তাহলে কেলাসিত হবে কতটা না 214.29 মাইনাস 17.142, 197.148 গ্রাম। আচ্ছা, অঙ্কটা একটু আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি প্রথম থেকে। দেখ, বলেছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রাব্যতা হচ্ছে 250, তাহলে সেখান থেকে কনসেপ্ট লাগিয়ে, দ্রাব্যতার কনসেপ্ট লাগিয়ে আগে দ্রবণের টোটাল ভর বার করলাম। যেই দ্রবণের টোটাল ভর বার করে নিয়েছি, সেখান থেকে যেহেতু আমার 300 গ্রাম দ্রবণ বলেছিল, 300 গ্রামে কতটা লবণ থাকতে পারে বার করে নিয়েছি। তো যেই লবণ বার করে নিয়েছি, তাহলে দ্রাবকের পরিমাণটা মাইনাস করলে পেয়ে যাচ্ছি। এইবার বলছে দেখ, ওই 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে আমরা উষ্ণতা কি হচ্ছে কমিয়ে 10 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে, ঠিক আছে? ঠান্ডা করে 10 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে। আর 10 ডিগ্রি সেন্টিগ্রেডে আলাদা করে দ্রাব্যতা বলা ছিল, তার মানে 100 গ্রাম দ্রাবকে 20 গ্রাম হয়। তো উষ্ণতা কমালে দ্রাবকের পরিমাণ তো কমে যাবে না, ভরটা তো কমে যাবে না, আয়তন কমে যেতে পারে। ভালো করে বোঝ, দ্রাবক আগেও যতটা ছিল, মানে যত গ্রামের দ্রাবক নিয়েছিস, পরেও উষ্ণতা কমালে তত গ্রামেরই থাকবে, কারণ তুই তো বাইরে থেকে দ্রাবক যোগ করছিস না বা দ্রাবক বিয়োগ করছিস না, তাই তো? তুই তো বাইরে থেকে দ্রাবক যোগ করছিস না বা কিছু দ্রাবক বিয়োগ করছিস না, তাহলে আগে যতটা জল ছিল, যত গ্রামের জল ছিল, পরেও ততটা গ্রামেরই জল থাকবে। তাহলে ওই 85.71 গ্রামে 100 ডিগ্রিতে দ্রবীভূত হতে পারতো 214.29 গ্রাম, কিন্তু 10 ডিগ্রিতে তো অতটা দ্রবীভূত হতে পারবে না। কতটা দ্রবীভূত হতে পারবে বার করে নিলাম। তাহলে যতটা দ্রবীভূত হতে পারবে সেটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাকিটা কি হবে বল? নিচে থিতিয়ে পড়বে বা কেলাসিত হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এইবার আমরা কি পড়ব? অঙ্ক মোটামুটি হলো। এইবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে দ্রাব্যতা লেখো। দ্রাব্যতা লেখো কি, বেসিক্যালি এক্স অক্ষ বরাবর যদি উষ্ণতা এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা দ্রাব্যতা এটা প্লট করি, তাহলে যে গ্রাফটা পাবো বিভিন্ন পদার্থের জন্য তাকে বলা হচ্ছে দ্রাব্যতা লেখো। তো দ্রাব্যতা লেখো বিভিন্ন লবণের জন্য বিভিন্ন হবে। আমরা 4টে লবণ পড়বো। একটা হচ্ছে গ্লোবাল লবণ, পটাশিয়াম নাইট্রেট, KNO3, NaCl আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। গ্লোবাল লবণ মানে হচ্ছে তোর কিন্তু Na2SO4 10H2, ঠিক আছে? Na2SO4 10H2। তো নেক্সট হেডিং কর থিওরি পার্টে দ্রাব্যতা লেখো। তো তার মধ্যে ফার্স্ট হচ্ছে না গ্লোবাল লবণ। গ্লোবাল লবণ ব্র্যাকেটে সংকেতটা লিখে রাখ, Na2SO4 10H2। আমরা যদি গ্রাফটা আঁকি, 0 হচ্ছে 10, এই দিকটা টেম্পারেচার বসাচ্ছি, ঠিক আছে? 20, 30, 40, 50, 60, 70, মোটামুটি 80 অব্দি আঁক, তাহলেই হবে, আর লাগতে হবে না। এদিকে কি বসিয়েছি না উষ্ণতা পার ডিগ্রি সেন্টিগ্রেডে, আর এই বরাবর আমরা কি বসাচ্ছি না দ্রাব্যতা,
কি অপেক্ষা বসাচ্ছি না গ্রাম পার 100 গ্রাম জল, মানে দ্রাবকটা জল নিয়েছে, ঠিক আছে। এখানে ভ্যালু গুলো সিমিলারলি 10, 20, 30 করে 10, 20, 30, 40, 50 মোটামুটি এই অবধি করলেই হয়ে যাবে। 50-এর 50 ম্যাক্সিমাম হতে পারে 100 গ্রাম জল। গ্রাফটা দেখ এইরকম হবে, 30-এর পর গিয়ে উঠবে 30 মোটামুটি 30-এর পরে গিয়ে উঠবে, আর 40-এ মোটামুটি মিলিয়ে যাবে। মানে গ্রাফটা অনেকটা এইরকম আসবে। ঠিক আছে, এটা স্ট্রেট লাইন হবে না, একটু কার্ভি নেচারে উঠবে, হ্যাঁ একটু কার্ভ করে তো এইরকম হচ্ছে। তা আমরা যদি লেখচিত্র অনুসারে দেখি তাহলে উষ্ণতা বৃদ্ধি পেতে পেতে কি হচ্ছে, প্রথমে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, কত অবধি বৃদ্ধি পাবে না 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি বৃদ্ধি পাবে। এই যে উষ্ণতাটা যেখানে আমার দ্রাব্যতা ম্যাক্সিমাম হচ্ছে, সেই উষ্ণতাটা কত লিখে রাখ, 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন ইম্পর্টেন্ট, কেন ওটার পর থেকে দেখ দ্রাব্যতা হ্রাস পেতে থাকছে, তাই তো, ওটার পর থেকে কিন্তু দ্রাব্যতা হ্রাস পেতে চাইছে। কারণটা কি দেখ, 32.4 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে যদি আমি আরো উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে এই যে গ্লোবাল লবণের মধ্যে যে H2O ছিল, ঠিক আছে, মানে যেটা আমার শোধক সোডিয়াম সালফেট বলা হতো, শোধক মানে জলের অণু আছে, আরো যদি উষ্ণতা বৃদ্ধি করি 32.4 এর পর, সেটা কি হবে, অনার্দ্র সোডিয়াম সালফেটে পরিণত হবে। ওই যে 10টা জলের পরমাণু সেইটা বেরিয়ে যাবে, তো তখন কি হবে, দ্রাব্যতা হ্রাস পেতে থাকবে। ঠিক আছে, তাহলে একটু পাশে লিখে রাখ, উষ্ণতা বৃদ্ধি পেলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রাব্যতা সর্বাধিক, এর উপরে শোধক সোডিয়াম সালফেট, এটা গ্লোবাল লবণের আরেকটা নাম, সোডিয়াম সালফেট থেকে 10টি জলের অণু বেরিয়ে যায় এবং অনার্দ্র সোডিয়াম সালফাইড অনার্দ্র সোডিয়াম সালফেট থাকে, যার দ্রাব্যতা হ্রাস পেতে থাকে। ওকে, এটা নাম্বার 1 গেল গ্লোবাল লবণ বা সোডিয়াম সালফেট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে KNO3 বা পটাশিয়াম নাইট্রেট। নাম্বার 2 দিয়ে লিখবি হচ্ছে KNO3 বা পটাশিয়াম নাইট্রেট। স্যার 5 নাম্বার লাইনের লাস্ট ওয়ার্ডটা কি লিখেছেন, জলের পর? জলের অণু বেরিয়ে যায়। ওরা আবার ছবিটা আঁকবি, আমরা এরপর কি করছি না,
নাম্বার 2 আমরা যেটা করছি সেটা হচ্ছে KNO3। KNO3 তে আসলে দ্রাব্যতা বাড়তেই থাকবে 50, 60, 70 অব্দি যদি আমরা আঁকি। KNO3 যদি দেখিস, KNO3 মোটামুটি এখান থেকে শুরু হয়, এই 10-এর পর থেকে শুরু হবে, এটা বাড়তেই থাকবে, এতটাও স্টিপ হবে পারবে না। সোজা করে দাঁড়া, আঁকিস না, একবার আমি এঁকে নিতাম। মানে যত বেশি উষ্ণতা বৃদ্ধি করবি ওর দ্রাব্যতা দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকবে। পাশে লিখে রাখ, উষ্ণতা বৃদ্ধি পেলে দ্রাব্যতা দ্রুত হারে বৃদ্ধি পায়। হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার নেক্সট হচ্ছে NaCl। তো NaCl মানে তো সাধারণ লবণ জানিস। তো NaCl এর কি হয়, উষ্ণতা বৃদ্ধি করলে মোটামুটি দ্রাব্যতা লেখাটা ধ্রুবকই থাকে, খুব একটা পরিবর্তন কিন্তু হয় না। ঠিক আছে, খুব একটা একটু 40-এর নিচ থেকে শুরু হবে, মানে এইরকম, মানে মোটামুটি অলমোস্ট এক্স অ্যাক্সিসের সাথে সমান্তরাল, অলমোস্ট, পুরোপুরি না, যে অলমোস্ট এক্স অ্যাক্সিসের সাথে সমান্তরাল প্রায়। এবং এটা থেকে কি বোঝা যায় যে NaCl এর দ্রাব্যতা উষ্ণতার উপর নিরপেক্ষ। লিখবি দ্রাব্যতা, এটা লেখার পর গ্রাফের নিচে বা সাইডে প্রায় এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, অর্থাৎ দ্রাব্যতা উষ্ণতা নিরপেক্ষ। এটা হয়ে গেলে তারপর লিখবি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2, CaOH2। একটু দাম স্যার বুঝবেন। যখন CaOH এর গ্রাফ আঁকবি তখন শুধু ওয়াই অ্যাক্সিসটা চেঞ্জ কর, ঠিক আছে? কেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড খুব কম পরিমাণে দ্রবীভূত হতে পারে। আগেরটা দেখ 10-20 গ্রাম ছিল, এখানে দেখ 0.1 গ্রাম, 0.2 গ্রাম। যেখানে ইয়ে ছিল ওই ইয়েগুলোকে একটু চেঞ্জ কর, ঠিক আছে? মানে 0-র পরেরটা 10 গ্রাম ছিল, তারপরেরটা 20 গ্রাম ছিল, তো 20 গ্রামের লাইনটা হবে 0.1 গ্রাম, মানে খুব অল্পই দ্রবীভূত হয় বলে আমরা গ্রাফের যে এক একটা বর্গক্ষেত্র, তোরা তো গ্রাফ পেপার সবাই দেখেছিস কম কম বেশি, গ্রাফ পেপারের যে এক একটা ছোট ছোট বর্গক্ষেত্র তার বাহুর মান একটু বেশি ছোট করে ধরছি যাতে গ্রাফটা একটু বড় করে আসে, ঠিক আছে? এর ক্ষেত্রে গ্রাফটা CaOH এর যেটা বলি যে সবসময় লোয়ারিং গ্রাফ হবে, মানে নিচের দিকে যাবে। তাহলে এটাই লিখবি কি না, উষ্ণতা বৃদ্ধি পেলে
দ্রাব্যতা হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধি পেলে দ্রাব্যতা হ্রাস পায়। আচ্ছা, এরপর আমরা তিনটে ছোট ছোট কোশ্চেন পড়বো, সেটা হচ্ছে কনসেপ্ট বেস কোশ্চেন। মোটামুটি আমাদের থিওরি পার্টটা শেষ। যে নাম্বার 1 হচ্ছে ডুবুরিরা, মানে যারা ধর জলের তলায় জিনিসপত্র খোঁজে, তারা হট করে মানে হঠাৎ জলের ওপর তাদের উঠে আসা উচিত না কেন? মানে ধীরে সুস্থে আস্তে আস্তে উঠে ওপরের দিকে উঠে আসা উচিত। হঠাৎ উঠে আসলে কি প্রবলেম হতে পারে? দেখ, ভালো করে দেখ, আমি একটু মুখে আগে বুঝিয়ে নিচ্ছি যে যখন ডুবুরিরা জলের ভেতরে আছে, অভ্যন্তরে আছে, তখন ওরা ওই অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে কি না ভেতরে শ্বাস প্রশ্বাস চালাতে থাকে। তো যে স্বয়ংক্রিয় শ্বাসযন্ত্র, মানে যেটার সাহায্যে ওরা শ্বাস প্রশ্বাস নিচ্ছে, সেখানে বেসিক্যালি কি বল, খুব উচ্চ চাপে বায়ু থাকে। ওই সিলিন্ডারটার মধ্যে অত্যন্ত হাই প্রেসারে বায়ু রাখা হয়, ঠিক আছে? এবার তার জন্য কি হচ্ছে, উচ্চচাপে যেহেতু বায়ু রাখা আছে, তাই জলের অভ্যন্তরে যখন আমি থাকছি, অনেক হাই প্রেসারে ওই বায়ু আমাদের রক্তের সাথে মিশে যাচ্ছে, ঠিক আছে? রক্ত এবং অন্যান্য দেহরসের সাথে বেশি মাত্রায় দ্রবীভূত হতে যাচ্ছে। এবার এই অবস্থায় যদি ডুবুরি হঠাৎ উপরে উঠে আসে, তাহলে বায়ু হঠাৎ উপরে চলে আসলে কি হবে বল, চাপ কমে যাবে, কারণ এখন জলের চাপটা তো আর নেই। হঠাৎ করে আমাদের উপর চাপ কমে যাবে। তাহলে যখন চাপ কমে যায়, তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কি হয় বল, হ্রাস পায়। আমরা আজকে প্রথমে পড়েছি। তাহলে হঠাৎ যদি ডুবুরি উঠে আসে, তাহলে চাপের একটা হঠাৎ হ্রাস দেখতে পাবো। তাহলে তখন আমাদের রক্তের মধ্যে যে গ্যাসের দ্রাব্যতা, সেটা হট করে হ্রাস পেয়ে যাবে। এবং হট করে যদি মানে হঠাৎ যদি হ্রাস পায়, যেমন হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন যদি হঠাৎ হ্রাস পায়, তাহলে সে কি হবে বল, দ্রাব্যতা হ্রাস পেলে হঠাৎ বুদবুদ আকারে বেরোনোর চেষ্টা করবে। এবার এই যে বুদবুদ আকারে বেরোনোর চেষ্টা করছে, এটা আমাদের কি করবে বল, আমাদের যে ভেটারি মানে গুলো আছে, যারা হচ্ছে বাংলায় কি বলে, শিরা উপশিরা, মানে রক্তবাহী যে কৈশিক নল যেটাকে বলতে পারিস, মানে শিরা উপশিরা, যার মধ্যে রক্ত প্রবাহিত হয়, তার মধ্যে দিয়ে নাইট্রোজেন গ্যাস কি বল বুদবুদ আকারে বেরোনোর চেষ্টা করবে। তো তার মানে কি হচ্ছে, শিরা উপশিরায় অত্যাধিক চাপের সৃষ্টি হচ্ছে। তাহলে আমাদের কি বল, রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে। অনেকে দেখি ব্লাড প্রেশার বলে না, যেটাকে ব্লাড প্রেশার বৃদ্ধি, রক্তচাপ। তাহলে আমাদের রক্ত মানে ওই টিউবে, আমাদের যে রক্ত টিউব, রক্তের যে প্রবাহ হয় যেটা, সেটা প্রচন্ড পরিমাণে ব্যাঘাত ঘটছে এবং একটা রক্তচাপ, হাই ব্লাড প্রেশারের সৃষ্টি হচ্ছে। তাহলে হাই ব্লাড প্রেশার হলে অনেক সময় লোকে মারাও যেতে পারে। বোঝা গেল? সেই জন্য হট করে ডুবুরিদের উপরে উঠে আসা উচিত না। তো কোশ্চেনটা লেখ, ডুবুরিদের জলের তলা থেকে হঠাৎ উপরে উঠে আসা উচিত নয় কেন? লিখবি জলের নিচে শ্বাসক্রিয়া চালানোর জন্য যে স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহৃত হয়, তার মধ্যে উচ্চ চাপে বায়ু থাকে। উচ্চ চাপের জন্য বায়ুর উপাদানগুলি মানুষের রক্তে
অনেক বেশি মাত্রায় দ্রবীভূত হয়। এই অবস্থায় ডুবুরি হঠাৎ উপরে উঠে আসলে চাপ হ্রাস পায়, সেই জন্য রক্তে উপস্থিত নাইট্রোজেনের দ্রাব্যতা হ্রাস পায় ও বুদবুদ আকারে বেরিয়ে আসতে চায়। ফলে রক্তবাহী কৈশিক নলে নালীর অভ্যন্তরে অতিরিক্ত চাপের সৃষ্টি হয়। যা রক্ত প্রবাহের ব্যাঘাত ঘটায়। স্যার বল। স্যার বলছি এখানে প্রথম লাইনে জলের নিচে শ্বাসক্রিয়া চালানোর জন্য যে স্বয়ংক্রিয়টা অক্সিজেন সিলিন্ডার হবে না? স্বয়ংক্রিয় যন্ত্র লেখে অক্সিজেন সিলিন্ডার হ্যাঁ ওটাই বেসিক্যালি। দেখ, অক্সিজেন সিলিন্ডার তো ইউজ করা হয় না, মানে যেটা নিয়ে যাওয়া হয় ওর মধ্যে অক্সিজেনও থাকে, মানে সব গ্যাসই থাকে। দেখ, কারণ আমরা যখন শ্বাস গ্রহণ করি, বুঝতে পেরেছিস তো, আমরা কিন্তু যে শুধু অক্সিজেন গ্রহণ করি এরকম তো না, আমরা তো বায়ু গ্রহণ করছি। বায়ুর মধ্যে অক্সিজেনও আছে, নাইট্রোজেনও আছে, সবই আছে। এবার অক্সিজেনটা আমাদের হৃৎপিণ্ড কাজে লাগাচ্ছে, বাকিগুলো কাজে লাগাচ্ছে না। কিন্তু বাকিগুলো আমাদের রক্তে অন্যান্য মেটেরিয়ালকে দেখবি, মানে তোরা জানিস কি না, রক্তে অ্যামোনিয়া থাকে, এগুলো শুনেছিস তো, নাইট্রোজেন থাকে, সবই থাকে, কিন্তু আয়রন থাকে, সবই থাকে। ব্যাপারটা হচ্ছে যে নাইট্রোজেন ফাইট্রোজেন এগুলো একটা মাত্রা অবধি থাকে, তো কোনোটাই বেশি বেড়ে যাওয়া বা কোনোটাই শুধু কমে যাওয়া ভালো না। সিমিলারলি ডুবুরিদের যখন কথা বলছিস, যে সিলিন্ডারটা নিয়ে যাচ্ছে সেটা এয়ার ফিল্ড থাকে, মানে তার মধ্যে শুধু অক্সিজেনই থাকে এরকম। বুঝতে পারছি কথাটা না? বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। শুধু অক্সিজেন থাকে এরকম। যেমন দেখবি এখনকার, দেখবি যে কোভিড যে দেখছিস না, সবাই বলছে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, মানে এই যে অক্সিজেন, এটাও কিন্তু ভুল লেখা। মানে বেসিক্যালি ওই যে সিলিন্ডারটায়, তাতে অক্সিজেনের মাত্রা বেশি, মানে বায়ুটাতে কি হয় না, ওই যে বায়ুটা সিলিন্ডারের মধ্যে আছে হাই প্রেসারে, ওখানে অক্সিজেনের মাত্রাটা বেশি, অন্যান্য কম্পোনেন্ট গুলোর মাত্রা কম। এবং ওটা দেখ হাই প্রেসারে আছে, হাই প্রেসারে থাকলে কি হবে বল, বেশি পরিমাণে অক্সিজেন আমাদের রক্তের সাথে মিশতে পারবে। তাহলে মানুষের কোভিড হলে কি হয়, কোভিড যাদের সিচুয়েশন খুব খারাপ তাদের ক্ষেত্রে কি হচ্ছে বল, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। তোরা তো টিভি দেখছিস, তারা সবাই বুঝতে পারছিস অক্সিজেনের মাত্রা মানে অক্সিজেনের দ্রাব্যতা কমে যাচ্ছে। ওই হাই প্রেসারের অক্সিজেন দিয়ে ওই জন্য তখন মাত্রাটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে তাকে নর্মাল রাখা হচ্ছে। তার মানে এরকম না যে অক্সিজেন সিলিন্ডারটা শুধু অক্সিজেনই আছে, ঠিক আছে, অন্যান্য গ্যাসও অল্প পরিমাণে মেশানো হয়। স্যার বলছি 6 নম্বর লাইনের ফার্স্টের শব্দটা কি লেখা? ওই সিগন্যাল ওকে। নেক্সট কোশ্চেন দেখ,
বলছে লাইকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া আমি বোঝাচ্ছি লাইকার অ্যামোনিয়া কি, যে লাইকার অ্যামোনিয়ার বোতলের ছিপি খোলার আগে ঠান্ডা করা হয় কেন? ঠান্ডা করা উচিত কেন? তো প্রথমত লাইকার অ্যামোনিয়া বলছে NH3 সম্পৃক্ত জলীয় দ্রবণ, মানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। তো বেসিক্যালি কি হয়, যদি তুই উষ্ণতা বৃদ্ধি করিস জলের মধ্যে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে যায়, তাই দ্রবণ থেকে অ্যামোনিয়া অ্যামোনিয়া বেরিয়ে আসে এবং একটা প্রচন্ড চাপের সৃষ্টি করে। তাহলে এই অবস্থায় যদি তুই ছিপিটা খুলিস তাহলে দ্রবীভূত গ্যাস কি হবে বল, ছিটকে বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। মানে তুই যদি উষ্ণতা বৃদ্ধি অবস্থাতেই ওর ছিপিটা খুলে দিস বোতলে, তাহলে যেহেতু NH3 দ্রাব্যতা কম, তাহলে NH3 গ্যাস জমে রয়েছে, সেই গ্যাসটা ছিটকে চলে আসবে। সেই জন্য আগে কি করা হয়, ঠান্ডা করা হয়। তাহলে ঠান্ডা করলে কি হয় বল, NH3 পুনরায় তার দ্রাব্যতা বেড়ে যায়, তার মানে আবার পুনরায় জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে যায়। তারপর ছিপি করলে কি হয়, দুর্ঘটনার সম্ভাবনা কম থাকে। কারণ NH3 বল, বিভিন্ন অ্যাসিড বল, এগুলো তো আমাদের ত্বকের জন্য খারাপ, স্কিনের জন্য, ঠিক আছে? তাই যদি এরা ডাইরেক্ট আমাদের মুখে এসে ছিটকে আসে তাহলে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে। সেই জন্য তাহলে NH3 জলীয় সম্পৃক্ত দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। উষ্ণতা বৃদ্ধি পেলে জলে NH3 দ্রাব্যতা হ্রাস পায়, ফলে দ্রবণ থেকে বেরিয়ে এসে বোতলের মধ্যে তীব্র চাপের সৃষ্টি করে। এই অবস্থায় বোতল খোলা হলে ওই গ্যাস এবং জলে দ্রবীভূত গ্যাস ছিটকে পড়ার সম্ভাবনা থাকে, ফলে ঠান্ডা করে অ্যামোনিয়াকে পুনরায় দ্রবীভূত করে বোতলের ছিপি খোলা হয়। আচ্ছা, আর একটা গ্যাস আছে, সেটা হচ্ছে তোর কি বলে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এরকম কোশ্চেন লিখতে পারিস যে তুই যে জলকে গরম করলে যে বাবেল তৈরি হয়, দেখবি প্রথমে বাষ্প করিসনি, কিন্তু প্রথমে দেখবি কিছু বাবেল বুদবুদ সৃষ্টি হচ্ছে, যেটা যে পাত্রে জলকে গরম করছিস সেই পাত্রের যে নিচের তল থেকে সেই বুদবুদ গুলো উপরে উঠে আসছে। তো জলকে গরম করলে কেন বুদবুদ সৃষ্টি হয় না, জেনারেলি সাধারণ অবস্থায় জলের মধ্যে কিছু বায়ু বা গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে। তা আমি যদি আজকে উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়, উষ্ণতা বৃদ্ধি করলে তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায়, কিন্তু তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায় উষ্ণতা বৃদ্ধি করলে। তাহলে সেই গ্যাসের দ্রাব্যতা যদি হ্রাস পায়, তাহলে সেই গ্যাসের যে অণুগুলো যেগুলো দ্রবীভূত অবস্থায় ছিল সেগুলো কি হবে বল, বেরিয়ে চলে আসবে।
ঠিক আছে, সেগুলো বেরিয়ে আসার চেষ্টা করবে, তখনই ওই বুদবুদটা দেখতে পাবে। নেক্সট কোশ্চেন লেখ, জলকে গরম করলে বুদবুদ সৃষ্টি হয় কেন? তাহলে সাধারণ উষ্ণতায় জলের মধ্যে বায়ু দ্রবীভূত অবস্থায় থাকে, উষ্ণতা বৃদ্ধি করলে তরলে দ্রবীভূত গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়, ফলে সেটি বুদবুদ আকারে বেরিয়ে আসে। এরপর যেটা লিখবি লাস্ট, হেনরির সূত্র। হেনরির সূত্র কাকে বলে? হেনরির সূত্র দেখ, বলছে যদি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের দ্রাবকে কোনো গ্যাসকে দ্রবীভূত করা হয়, তাহলে গ্যাসটার যে দ্রাব্যতা সেটা চাপের সাথে পুরোপুরি সমানুপাতিক। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা তার উপর প্রযুক্ত চাপের সাথে সমানুপাতিক। ঠিক আছে, তো দ্রবণ তো আমাদের মোটামুটি শেষ হয়ে গেল, শুধু আর একটা ছোট্ট পার্ট আছে, সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, তাদের পার্থক্য এবং অতিপৃক্ত দ্রবণ। এবং অতিপৃক্ত দ্রবণ দিয়ে অতিপৃক্ত দ্রবণের মানে ভাগগুলো, মানে এদের তিনজনকে কিভাবে কিভাবে ভাগ করা যায়, অতিপৃক্ত দ্রবণ কিভাবে তৈরি করা যায়, এই জিনিসগুলো। ঠিক আছে, তো অসুবিধা নেই, এই জিনিসগুলো আমরা নেক্সট উইকে পড়বো। তো তোদের নেক্সট ক্লাস হবে হচ্ছে এই রোববার 10টা থেকে। ঠিক আছে, নেক্সট ক্লাস হচ্ছে আপকামিং সানডে 10টা থেকে। ওকে, আজকে এতটাই। এখানে শেষ করলাম, সবাই নোটগুলো পাঠিয়ে দিস।